শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আজ নবম শ্রেণীর মাধ্যমিক রসায়নের অধ্যায় 5-এর আয়নিক বন্ধন টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো আমরা শুরু করি। আয়নিক বন্ধন বুঝতে হলে তোমাদেরকে প্রথমে যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণটা কি। আসলে আমরা যদি দেখি যে রাসায়নিক বন্ধন আসলে কাকে বলে, অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলি। এখন এই রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়, আমরা যদি খুব সংক্ষেপে বুঝতে চাই, যে পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এটাই হচ্ছে মূলত কারণ। আর অনেক কারণ আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বা মানে যেটা আর কি মূল কারণ আর কি, সেটাই হচ্ছে যে সে তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায়। এই ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্যই সে মূলত বন্ধনে অংশগ্রহণ করে। এরপরে চলো, আয়নিক বন্ধন বুঝতে হলে আরো দুইটি শব্দ আমাদের জানতে হবে বা বুঝতে হবে। সেটা হচ্ছে কি অ্যানায়ন এবং ক্যাটায়ন কি। ক্যাটায়ন হচ্ছে পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে নিলে যে ধনাত্মক আয়ন তৈরি হয় তাকে ক্যাটায়ন বলে। সাধারণত পর্যায় সারণীর বাম দিকের মৌল অর্থাৎ ধাতু সমূহ ক্যাটায়ন তৈরি করে। বিষয়টা হলো এরকম, যেমন আমি এখানে লিথিয়াম ধাতুটাকে নিয়েছি। দেখো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তার প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। সে এই 1টি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম ক্যাটায়ন উৎপন্ন করে। অ্যানায়ন কি, পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন প্রবেশ করলে যে ঋণাত্মক আয়ন তৈরি হয় তাকে অ্যানায়ন বলে। অ্যানায়ন সাধারণত কারা তৈরি করে? পর্যায় সারণীর ডান দিকের মৌল অর্থাৎ অধাতু সমূহ কি করে? অ্যানায়ন তৈরি করে। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে নিয়েছি ফ্লোরিন। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে দেখো 7টি ইলেকট্রন আছে, তার একটি কম আছে, সে একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়ন গঠন করে। তো লিথিয়াম কিভাবে গঠিত হয়েছিল আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে দেখি। লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়ন বা যেটাকে আমরা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন বলে থাকি। আর ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়ন, যাকে আমরা অ্যানায়ন বলে থাকি। তাহলে আমরা বুঝলাম ক্যাটায়ন তৈরি করে সাধারণত ধাতু সমূহ যারা পর্যায় সারণীর বাম দিকের মৌল, আর অ্যানায়ন তৈরি করে পর্যায় সারণীর ডান দিকের মৌল, তার মানে অধাতু সমূহ। তাহলে বুঝতেই পারছি আমরা আয়নিক বন্ধন হবে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে, অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যে। তো এখন চলো আমরা আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, আয়নিক বন্ধনের আরেকটা নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন, এর সংজ্ঞাটা একটু দেখে নিই। ধাতব ও অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন বলে। এই সংজ্ঞাটাকে আসলে তোমরা চাইলে এরকম সংক্ষেপেও দিতে পারো, যে আকর্ষণের ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাই আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। আর যে যৌগে এই আয়নিক বন্ধন থাকে তাকে আয়নিক বা তড়িৎযোজী যৌগ বলে। এখন আমরা চলো কিছু উদাহরণ দেখে নেই। তো আয়নিক যৌগ বললে আমাদের পাঠ্য বইতে সর্বপ্রথম যে উদাহরণটির কথা আসে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গঠন। তোমরা দেখতেই পাচ্ছ সোডিয়াম ক্লোরাইডের এখানে সোডিয়াম হচ্ছে একটি ধাতু এবং ক্লোরিন হচ্ছে কি একটি অধাতু। অতএব এদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হচ্ছে। কিভাবে আমরা একটু দেখি। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস বা আমরা যেটাকে ডায়াগ্রাম চিত্র বলি। দেখতে পাচ্ছ তার প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। তো তার টার্গেট আমরা একটু আগে কিন্তু পড়েছি যে মৌলগুলো রাসায়নিক বন্ধনে কেন অংশগ্রহণ করে, তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো হওয়ার জন্য। তো দেখো সোডিয়াম হতে চাইবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো, তো হতে হলে দেখো তার শেষ শক্তি স্তরের ইলেকট্রনটা এখানে বাধা, তো সেটাকে সে ত্যাগ করবে। অনুরূপভাবে এটা হচ্ছে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তার টার্গেট হচ্ছে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গনের মতো হওয়া, তাহলে দেখো তার একটা ইলেকট্রন এখানে ঘাটতি আছে। এক্ষেত্রে যেটা হয়, এই সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেয়। দিয়ে দেওয়াতে তার তো আর এই তৃতীয় শক্তি স্তর কোনো কাজে লাগছে না, এই জন্য তৃতীয় শক্তি স্তরটা আর থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে।
এমনকি তখন সে সোডিয়ামও থাকবে না, আর সে ক্লোরিন থাকবে না। কি হয়ে যাবে? সে হয়ে যাবে সোডিয়াম আয়ন, সে হবে ক্লোরাইড আয়ন। এটাই হচ্ছে ক্যাটায়ন, এটাই হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন নিজেদের পাশাপাশি এসে অবস্থান করবে এবং এদের মধ্যে একটা বল কাজ করবে, আমরা যেটাকে বলে থাকি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এভাবে তারা সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে। এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন গঠনের পদ্ধতি। চলো আমরা আরো দুই একটা এক্সাম্পল একটু দেখি। ম্যাগনেসিয়াম অক্সাইড, আমরা দেখতেই পাচ্ছি ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে একটি ধাতু আর অক্সিজেন হচ্ছে কি একটি অধাতু। আমরা প্রথমে তাদের ডায়াগ্রাম গুলো একটু দেখে নিতে চাই। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে অক্সিজেনের। আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে দুইটি, অক্সিজেনের শেষ শক্তি স্তরে দেখো আবার দুইটি কম আছে 8টা হওয়ার জন্য। তো এদের উভয়ের টার্গেট কিন্তু নিয়নের মতন হওয়া। সেটার জন্য কি করবে? ম্যাগনেসিয়াম তার শেষ শক্তি স্তরের দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিবে। এই এখন দেখো ম্যাগনেসিয়ামের স্ট্রাকচার বা গঠন কিন্তু নিয়নের মতন হয়ে গেছে। তাহলে তার শেষ শক্তি স্তরটা লাগবে না। এখন সে কিন্তু ম্যাগনেসিয়াম থাকবে না, সে কিন্তু অক্সিজেন থাকবে না, সে হয়ে যাবে ম্যাগনেসিয়াম আয়ন, অক্সাইড আয়ন। এখানে দেখো 2+ কেন চার্জ? কারণ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। 2- কেন? সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। তো এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হবে। আমরা আরো উদাহরণ দেখি, চলো। সোডিয়াম অক্সাইড কিভাবে গঠিত হবে? একটু আগে আমরা দেখেছিলাম সোডিয়াম ধাতু আর সাথে ছিল ক্লোরিন, এবার অক্সিজেন অধাতু চলে এসেছে। এভাবে কিভাবে গঠিত হবে দেখো। আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সোডিয়ামের ডায়াগ্রাম বা গঠন। সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে অক্সিজেন। এবার যদি একটু লক্ষ্য করো, এই সোডিয়ামেরও একটি ইলেকট্রন বেশি আছে নিয়নের চেয়ে, এই সোডিয়ামেরও একটি ইলেকট্রন বেশি আছে নিয়নের চেয়ে। অক্সিজেনের দেখো আবার দুইটা ইলেকট্রন ঘাটতি আছে। এদের সবার টার্গেট কিন্তু নিয়নের মতো হওয়া। তো এটা হতে গেলে এই সোডিয়াম, প্রথম সোডিয়াম তো একটা ইলেকট্রন ছাড়বে, আর এই সোডিয়ামও তো একটা ইলেকট্রন ছাড়বে, কিন্তু অক্সিজেনের তো দুইটা ইলেকট্রন দরকার। তাহলে সে দুই সোডিয়াম থেকে ত্যাগকৃত দুইটা ইলেকট্রনই গ্রহণ করে নিবে। তাহলে সোডিয়ামের এই কক্ষপথ আর থাকছে না এবং তাদের নাম কি? এখন আর সোডিয়াম আর অক্সিজেন থাকবে না, তারা হয়ে যাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন। ও হয়ে যাবে অক্সাইড আয়ন, ও হয়ে যাবে সোডিয়াম আয়ন, ও হয়ে যাবে সোডিয়াম আয়ন। তো দুইটা ক্যাটায়ন, যেহেতু সোডিয়াম একটা করে ইলেকট্রন ত্যাগ করেছে তাই তাদের একটা করে প্লাস, আর অক্সিজেন যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে কি তাদের দুইটা মাইনাস। তো এরা স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে Na2O সংকেত থেকে বোঝা যাচ্ছে যে একটা সোডিয়াম, অক্সিজেনের সাথে দুইটা সোডিয়াম যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে কেন কিভাবে হলো। আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। ঠিক তার আগের যৌগটার একটু ব্যতিক্রম ধরবো। এখানে ধাতু হচ্ছে ক্যালসিয়াম, দেখো তার শেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন বেশি আছে। আর ফ্লোরিন যেহেতু 9 নম্বর মৌল, তাহলে দুইটা 7টা করে ইলেকট্রন আছে, দুই পাশে দুইটা ফ্লোরিন। এবার দেখো ফ্লোরিনের কিন্তু একটা একটা করে ইলেকট্রন ঘাটতি আছে নিয়নের মতো হতে। আর ক্যালসিয়াম যে তার শেষ শক্তি স্তরের দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে সে কিন্তু আর্গনের মতো হয়ে যাবে। এক্ষেত্রে ক্যালসিয়াম কি করবে? তার দুইটা ইলেকট্রনকে দুই ফ্লোরিনকে দিয়ে দিবে। এবার দেখো ফ্লোরিন গুলো হয়ে গেছে নিয়নের মতো আর ক্যালসিয়াম হয়ে গেছে আর্গনের মতো। তো ক্যালসিয়ামের এই শক্তি স্তরটা তার লাগছে না, ও হয়ে যাচ্ছে ক্যালসিয়াম আয়ন, যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে 2+, আর ফ্লোরাইড আয়ন আমরা বলে থাকি একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে মাইনাস। এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে ক্যালসিয়াম ফ্লোরাইড গঠিত হবে। এবার দেখো একটা ক্যালসিয়ামের সাথে দুইটা ফ্লোরিন যুক্ত হয়েছে। আমরা এরপরে আরেকটা যৌগ দেখবো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে অ্যালুমিনিয়াম একটা ধাতু এবং অক্সিজেন হচ্ছে একটি অধাতু তাদের মধ্যে, কিন্তু একটু সমস্যা দেখো, এখানে অ্যালুমিনিয়াম কিন্তু দুইটা দেখাচ্ছে, অক্সিজেন তিনটা। এবার এবার কিভাবে ইলেকট্রন আদান প্রদান হবে একটু দেখি আমরা। এগুলো হচ্ছে তোমার এক একটা অ্যালুমিনিয়ামের ডায়াগ্রাম। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর মৌল, তেমনি দেখো দুইটা, 8টা এবং 3টা, এরা হচ্ছে দুইটা অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আর এগুলো হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, 3টা অক্সিজেন পরমাণু বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে। আমরা যদি খেয়াল করি, অ্যালুমিনিয়াম গুলোর যদি শেষ শক্তি স্তরের 3টা করে ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে নিয়নের মতো হবে। দ্বিতীয় অ্যালুমিনিয়ামও কিন্তু যদি 3টা ইলেকট্রন ছেড়ে দেয় সে কি নিয়নের মতো হবে। আর অক্সিজেন প্রত্যেকের দেখো দুইটা করে ইলেকট্রন গ্যাপ আছে, ঘাটতি আছে নিয়নের মতো হওয়ার জন্য। এখন দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু তিনটা তিনটা করে মোট 6টা ইলেকট্রন যদি ছেড়ে দেয় আর প্রতিটা অক্সিজেন যদি দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দেখো সুন্দর ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিভাবে হবে দেখো, প্রথম অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রনও নিয়ে নিল, দ্বিতীয়টাও নিয়ে নিল, কিন্তু এই অ্যালুমিনিয়ামের কিন্তু আরো একটা ইলেকট্রন রয়ে গেছে, সেটা দ্বিতীয় অক্সিজেন নিবে।
এবার দ্বিতীয় অ্যালুমিনিয়ামের যে আরো 3টা ইলেকট্রন এখনো বাড়তি আছে সেগুলো থেকে একটা নিবে হলো মাঝের অক্সিজেন, আর বাকি যে 2টা ইলেকট্রন এখনো রয়ে গেছে সেটা তারা এই অক্সিজেন নিয়ে নেবে। কক্ষপথ গুলো লাগছে না, ও হয়ে যাবে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, ও হয়ে যাবে অ্যালুমিনিয়াম 3+ আয়ন। তার মানে যেহেতু 3টা করে ইলেকট্রন ত্যাগ করেছে, আর ওরা হয়ে যাবে অক্সাইড আয়ন, প্রত্যেকের চার্জ 2 করে, যেহেতু 2টা করে ইলেকট্রন গ্রহণ করেছে। এরা সবাই মিলে তৈরি করবে কি Al2O3। এভাবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন পাশাপাশি অবস্থান করে এই আয়নিক যৌগ গঠন করবে। তো আশা করি মোটামুটি তোমাদেরকে আমি অনেকগুলো উদাহরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছি আয়নিক বন্ধন। তোমরা পাঠ্য বইয়ের যে আরো উদাহরণ আছে সেগুলো প্র্যাকটিস করো, দেখবে অবশ্যই ভালো লিখতে পারবে। আশা করি সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।